হ্যালো, চলে আসলাম আমাদের 3.6 এর ম্যাথ সলভ ক্লাস। এবং আই থিংক ক্লাসটা হচ্ছে 3 নাম্বার ক্লাস এবং এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। এরপর আমরা নিউ চ্যাপ্টারে চলে যাব। তো আশা করি সবাই ভালো আছো। অনেক দিন ধরে আমরা ম্যাথ ক্লাস করা হচ্ছে না আমাদের, তো আজকে অনেক দিন পরেই আসলাম। তো চলো আমরা শুরু করে দেই আমাদের এই লাস্ট পার্ট। যেহেতু লাস্ট পার্ট সেহেতু বুঝেই যাচ্ছে যে আমাদের কিছু ম্যাথ থাকবে একটু ট্রিকি টাইপের, কারণ এর আগে আমরা বেসিক্যাল ম্যাথ করেছি, তারপরে কিছুটা টাফ করেছি। আজকে আমরা তার চেয়ে একটু টাফ করব। আসলে কনসেপ্ট যেহেতু ক্লিয়ার, খুব বেশি টাফ অবশ্য হবে না। তো আমরা শুরু করব আজকে। আমাদের অঙ্ক খুব বেশি নাই। আমরা যদি রূপন্তী বই অনুযায়ী যেহেতু বলতেছি, আমাদের 11 নাম্বার 12 আগেই করানো শেষ, 13, 14, 15 এগুলোর ভিতরে সাব নাম্বার আছে, রোমান নাম্বার গুলো আছে। তো 11 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা শুরু করব। তো 11 নাম্বারের যে ম্যাথ, সেটার আসলে মূল থিমটা কি, কিসের উপর বেস করে এই নাম্বারটার অঙ্কগুলো কাজ করতেছে সেটা একটু বলি। ধরো এটা একটা স্ট্রেট লাইন, আমি বাঁকা করে দিচ্ছি সোজা, সেটা কোনো সমস্যা নাই। এই লাইনটার সাথে বলা হয় যে অন্য আরেকটা লাইন বের করতে হবে। এই লাইনের সাথে সে একটা অ্যাঙ্গেল করে গেছে, সাপোজ ধরো থিটা কোণে চলে গেছে। তো এই লাইনটা আমাদের প্রশ্নে দেয়া থাকবে। সাপোজ আমরা যদি বলি যে এই লাইনটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এরকম একটা সরল রেখা আমাদের প্রশ্নে দেয়া থাকবে। দিয়ে বলবে এই রেখার সাথে 30 ডিগ্রি বা 40 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 45 ডিগ্রি কোণে অপর একটি রেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে কি, এই রেখার সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল এমন একটা রেখার সমীকরণ, দ্যাট ইজ এই রেখাটার সমীকরণ বের করতে হবে। এখন তোমরা জানো একটা রেখার সমীকরণ বের করার জন্য অ্যাটলিস্ট একটা বিন্দু আর যদি ঢালটা জানতে পারি তাইলেই হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের ঢাল না জানলেও আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা রেখার ঢালের যে কনসেপ্টটা, মানে যে ঢালটা, সেটা বের করার প্রসেস আমরা এখানে পাবো। তো আমি জিনিসটা যদি লিখি যে এটা ধরো অন্য আরেকটা রেখা a1x b1y c1 is equal to 0। তো এখন এই রেখাটা আমরা যখন লিখতে যাব কিসের বলে লিখবো? স্যার আমরা তো সমান্তরাল রেখা সমীকরণ জানতাম, সেভাবে একটা রেখা লিখতে পারতাম। লম্ব রেখা সমীকরণ জানতাম, সেভাবে একটা রেখা লিখতে পারতাম। কিন্তু এখানে আমরা এই রেখার রেসপেক্টে এই রেখা কিভাবে লিখবো? তো এটা আসলে আমাদেরকে একটা বিন্দু দিয়ে দিবে প্রশ্নে। তার মানে একটা বিন্দু বলে দিবে, ধরো আলফা কমা বিটা। তার মানে ব্যাপারটা কি, কনসেপ্টটা হচ্ছে এরকম যে একটা রেখা প্রশ্নে দেয়া থাকবে, দিয়ে বলবে যে এই রেখার সাথে একটা কোণ বলবে 30 বা 45 ডিগ্রি কোণে ক্রিয়াশীল অপর একটি রেখা, মানে এই রেখাটার কথা বলতেছে, নির্ণয় করো যে কিনা আলফা কমা বিটা বিন্দু দিয়ে যায়। তার মানে কি, একটা বিন্দু দিয়ে যায় এরূপ রেখার সমীকরণ কিন্তু আমরা জানি। আমি কিন্তু তোমাদেরকে শিখিয়েছি 3.5 যে x1 y1 বিন্দু দিয়ে যায়। আমাদের এই চ্যাপ্টারের মূল সূত্র হচ্ছে দুইটা, আমি লিখে দিচ্ছি। বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যায় এরূপ রেখা, এরূপ রেখার সমীকরণ। আগে কনসেপ্টটা বুঝাবো, তাহলে দেখবো অঙ্কটা ইজি লাগবে। কি স্যার, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1। ওকে, তো আমাদের এখানে নেক্সট যে ফর্মুলাটা লাগবে, তাহলে এখানে যে m, এখানে আমরা m1 m2 এটা আমাদের মন মতো আমরা ব্যবহার করব, সেটা সমস্যা না। আচ্ছা, আরেকটা ফর্মুলা যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে যে যেহেতু আমরা দুইটা রেখার মধ্যবর্তী কোণ জানি, আমি আবারও বলতেছি, যেহেতু আমরা দুইটা রেখার মধ্যবর্তী কোণ জানি, তাহলে সেই কোণটাকে আমরা কি করব, যে আমরা জানি যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ জানা থাকলে tan θ is equal to প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। এই কনসেপ্টটাকে ব্যবহার করে আমরা অঙ্ক সলভ করতে পারবো। ওকে, তাহলে এখানে আমাদের যে ব্যাপারটা আসতেছে, কি আসতেছে স্যার, এই যে এই রেখাটা এটার একটা ঢাল, এই যে এই রেখাটা এটার একটা ঢাল, দুইটা ঢাল কিন্তু সেম না। আমরা যদি x অক্ষের সাপেক্ষে চিন্তা করি তাহলে এটার যে ঢাল আর এটার ঢাল কিন্তু সেম না। তার মানে এই দুইটা ঢাল কি বোঝানো হচ্ছে এখানে m1 আর m2 দিয়ে, থিটাতে ওদের মধ্যবর্তী কোণটাকে বোঝানো হচ্ছে। তাহলে স্যার এই দুইটা কনসেপ্টকে ব্যবহার করে আমাদের এই 11 নাম্বার অঙ্কগুলো সমাধান করতে হবে। তাহলে আমি আবারো এক্সপ্লেইন করি তোমাদেরকে, যে আমাদের প্রশ্নে একটা সরল রেখা দিয়ে দিবে এবং বলবে এই রেখার সাথে একটা কোণ দিয়ে দিবে, বলবে যে এত কোণে ক্রিয়াশীল অপর একটি রেখার সমীকরণ নির্ণয় করো যে কিনা একটা বিন্দু দিয়ে পাস করবে। ওকে,
তো একটা বিন্দু দিয়ে যায়, এটাই হচ্ছে আমাদের মেইন হাতিয়ার। একটা বিন্দু দিয়ে যে সরল রেখার সমীকরণ বের করব আমরা। এখানে ধরো আমরা একটা m1 ব্যবহার করব, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। আবার প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখবো, সেটা আমাদের 2 নং সমীকরণ হবে। তার যে ঢাল হবে সেটা আমাদের m2 হবে। তাহলে আমরা m1 আর m2, এর মধ্যে m2 টা আমাদের জানা থাকবে, কারণ এই রেখাটা দেয়া থাকবে প্রশ্নে, সো m2 জানি। থিটা আমাদের জানা থাকবে, তাহলে তোমরাই বলো কি অজানা থাকবে? m1 অজানা থাকবে। তাহলে m1 বের করে আমরা আমাদের প্রদত্ত 1 নং সমীকরণে বসালে কাঙ্ক্ষিত রেখা পেয়ে যাব। ওকে, তো চলো আমরা একটা অঙ্ক a to z সলভ করব, কারণ একটা অঙ্ক পুরোপুরি সলভ না করলে মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে না। আমি বরাবরের মতো সব সময় একটা অঙ্ক a to z সলভ করায় দিব, আর বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব কিভাবে সলভ করবা। ওকে, আর আমার আলোচনার পরে যদি কেউ অঙ্ক সমাধান করতে না পারো, আমি বারবার করে বলেছি অবশ্যই আমাকে ইনফর্ম করবা, আমি পরবর্তী ক্লাসে সেটাকে দেখায় দিব। ওকে ওকে, আমরা 11-1 এটাতে যাই। তো আমরা একটু আগে যে বেসিকটা দেখেছিলাম, সেই বেসিকের উপর ভিত্তি করে 11-1 নম্বর অঙ্কটাকে যদি দেখি, এখানে বলা আছে যে এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 6,7 বিন্দুগামী এবং 3x + 4y = 11 এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই কোশ্চেনটাকে যদি আমরা সলভ করতে যাই, তাহলে আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেয়া আছে দিয়ে যে রেখাটা আছে সেটাকে আমরা তুলে ফেলব। একটা কথা বলি যে এখানে আমরা আচ্ছা ওটা যখন আসবে তখনই বলতেছি, যে এখানে আমাদের দেয়া আছে পরে যেটা দেয়া আছে সেটা হচ্ছে 3x + 4y - 11 = 0। এটাকে আমরা 1 নং দিব। তো 1 নং রেখার ঢাল, আমরা সবাই জানি রেখার ঢাল কিভাবে বের করব। 1 নং রেখার ঢাল m1 আমরা যদি নামকরণ করি -x এর সহগ, দ্যাট ইজ 3/4। ওকে, আচ্ছা তারপরে যে বিন্দুগামী রেখাটা বের করতে বলছে রেখাগুলো, তো এখানে রেখাগুলো আমি কথাটা কেন বলছি সেটা একটু বলি। আমাদের অ্যাঙ্গেলের যে সূত্রটা tan θ ± m1 - m2 / 1 প্লাস m1 m2 প্লাস মাইনাস, অনেকে বলতে পারে স্যার 45 ডিগ্রি তো সূক্ষ্মকোণ, আমি কেন প্লাস মাইনাস করব? তো আমি বলবো এই অঙ্কগুলো চাইলে তোমরা প্লাস মাইনাস দুইটাই নিবা, ঠিক আছে? এতে স্যাররা খুশি হবে, তুমি একটা না বের করে দুইটাই বের করে দেখাবা। ওকে, আচ্ছা তো 6,7 বিন্দুগামী, আর এটা ঢালটাও বলে দিতে পারো। ঢালটা তুমি ধরে নিলা m2 ঢাল, m2 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ হলো কি দেখা যাচ্ছে সমীকরণটা, যে স্যার এখানে সমীকরণটা হচ্ছে এরকম, y - y1 that is y - 7 is equal to m into x - x1 that is x - 6। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরল রেখা, বাট আমরা এখানে একটা অজানা রাশি হচ্ছে m2 জানি না। তো এখন এই 1 আর 2 এদের মধ্যবর্তী কোণ 1 ও 2 পরস্পরের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আমরা কি পাই? স্যার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ডাটাটা হচ্ছে এরকম, যে স্যার tan θ = ±m1 - m2 / 1 প্লাস m1 m2। তো এখন এখানে আমরা tan θ বলতে এখানে আমরা tan 45 ডিগ্রি। তো tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1 is equal to প্লাস মাইনাস, আমরা এখানে আমাদের কাজটা অনেকাংশ করে নিতে পারি, -3/4 m2, আর এটা হচ্ছে 1, এখানেও -3/4 m2, বা প্লাস মাইনাস আমরা লসাগু করলে এখানে 4, এটা -3 -4 m2, এখানে 4 -3 m2 /4। তো স্যার আমাদের 4 কাটা চলে যাবে, উপরে এগুলো আশা করি বুঝতে পারছো, মুছে ফেললাম। তো আমাদের নেক্সট কি আসতেছে, যে বা 1 is equal to 4 কাটা প্লাস মাইনাস উপরে আসতেছে -3 -4 m2 /4 -3 m2। তো একবার আমরা প্লাস নিব, যদি আমরা প্লাস নিই তাহলে 1 is equal to -3 -4 m2 4 -3 m2
বা 4 - 3m2 -3 - 4m2, বা আমাদের m গুলো এক পাশে নিলে -m2, 3 এর পাশে আসলে 7, অতএব m2 হচ্ছে -7। তাহলে আমরা প্লাস নিয়ে m2 এর মানটা পেয়েছি -7। ওকে, তো প্লাস নিয়ে যদি আমরা -7 পেয়ে থাকি, তাহলে আমাদের 2 নং এ আমরা মান বসাই। 2 নং এ m2 -7 বসাই, তাহলে আমাদের ডাটাটা কি আসতেছে স্যার? y - 7 -7 * x - 6, that is y - 7 -7x plus 42, that is 7x plus y, এটা এই পাশে চলে আসলে -49 0। সেম প্রসেস আমরা মাইনাস নিয়ে যদি করি, মাইনাস নিয়ে করলে y -3 - 4m2 divided by 4 - 3m2, এটা এই পাশে চলে আসবে। তাহলে 4 - 3m2 এখানে মাইনাস কমন হয়ে বাদ চলে গেলে 3 plus 4m2, সো আমাদের যেটা আসে সেটা হচ্ছে 7m2 1, that is m2 1/7। ওকে, নাও আমরা সেম লাইক বিফোর 2 নং এ m2 1/7 বসাই। যদি আমরা এটা বসাই তাহলে কি আসে? y - 7 1/7x - 6, এই পাশে গুণ হয়ে যায় 7y 49, এই পাশে এটা থাকে শুধু x - 6, সব এক পাশে চলে আসলে x - 7y 49 এর পাশে চলে গেলে এটা হয়ে যাচ্ছে +43। Is it correct? Yes, exactly, this is correct. Okay, fine. তো এইভাবে আমরা যে কনসেপ্ট আমরা শিখলাম যে একটা রেখা দেয়া থাকবে, তার সাথে একটা কোণ দিয়ে একটা অপর একটা রেখা বের করতে বলবে, যে রেখাটা কিনা একটা বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে সেই ধরনের অঙ্কগুলো আমরা এই কনসেপ্টে সমাধান করব। তো আমি 11 একটা অঙ্ক A to Z সম্পূর্ণ করে দিলাম। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 11 বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, যেটা মনে হবে করে দেওয়া দরকার, অফ কোর্স আমি সেটা করে দিব, টেনশনে কিছু নেই। তো 11 2 নম্বর অঙ্ক সেম প্যাটার্নের অঙ্ক, দুটি সরল রেখার সমীকরণ নির্ণয় করা। এখানে কিন্তু বলেই দিয়েছে প্রশ্নে দুটি, যদি আমরাও দুটি নির্ণয় করতাম। দুটি সরল রেখার সমীকরণ নির্ণয় করা, যেটা 6, -7 বিন্দুগামী এবং একটা রেখা দেয়া আছে, আবার বলছো ওই রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো অলরেডি বুঝতেই পারতেছো কি রকম হবে। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা বলছে দুটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু দিয়ে যায়। দেখো কিছুক্ষণ আগে বলছে 6, 7 বা 6, -7 বিন্দু দিয়ে যায়, এবার সেটা না বলে বলছে মূল বিন্দু দিয়ে যায় এরূপ রেখা। আচ্ছা, মূল বিন্দু দিয়ে যায় এরূপ রেখা কিন্তু আমরা বেসিক্যালি জানি y mx। যদি তারপরও বিশেষ না হয়, দেখো একটা বিন্দু দিয়ে যায়, এখানে x1 বলতে 0, y1 বলতে 0, তাহলে y - y1 m * x - x1। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আসলেই কথাটা y mx এর কথা চলে আসছে। তাহলে মূল বিন্দু দিয়ে যায় এরূপ রেখা কিন্তু আমরা জানি y mx, এই একটা রেখা। প্রশ্নে আবার আরেকটা রেখা দিয়ে দিয়েছে, সেই রেখার সাথে এই রেখাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেই কোণটাও দিয়ে দিয়েছে। ওকে, তাহলে স্যার এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে রেখা দুটির সমীকরণ নির্ণয় করতে হবে। সো আমরা রেখা দুটির সমীকরণ নির্ণয় করব। আশা করি সবাই বুঝতে পারছো। তো এইখানে একটা কাজ যেটা করছে সেটা হচ্ছে tan থিটা না দিয়ে দিয়েছে tan ইনভার্স হাফ। সো হোয়াট, আপনারা তো জানেন tan ইনভার্স মানে 1/10, আর এখানে tan কাটা, তার মানে আপনার এখানে ডাটাটা কিন্তু অটোমেটিক্যালি হাফ চলেই আসে। ওকে, সো আশা করি এই পার্টটা যেটা তোমাদের হয়তো প্রবলেম হইতে পারতো সেটা বলে দিলাম। থিটার জায়গায় tan ইনভার্স হাফ বসাবে, tan কাটা হাফ চলে আসবে। তাহলে 11 1 2 3 সেম ম্যাথ। আচ্ছা, তো আমরা চলে যাই 4 নম্বরে। আমি একটু পড়ি। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 3 4 বিন্দুগামী। সো অলরেডি জানি আমরা এটা কিভাবে করতে হবে। এবং আরেকটা রেখা দিয়ে দিয়েছে, সেটার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখা দুটির সমীকরণ। একই প্যাটার্নের ম্যাথ 4টা। ওকে, ফাইন। এবার নাম্বার 5 এ চলে যাচ্ছে। নাম্বার 5 এবং নাম্বার 6 খুবই চমৎকার দুইটা ম্যাথ, খুবই ভালো লাগছে অঙ্ক দুইটা কনসেপ্টটা দেখে। এখানে নাম্বার 5 যেটা বলছে সেটা নিয়ে আমার একটু কথা বলতে হবে। বলতেছে এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো, একটা রেখা দিয়ে দিয়েছে 4x + 7y - 12 0, রেখাটি একটি বর্গের কর্ণ নির্দেশ করে। ওকে, ফাইন। একটা রেখা দিছে,
এটা যদি একটা বর্গ হয়, সবাই একটু খেয়াল করো, ধরো এটাই হচ্ছে তার একটা কর্ণ। আমাদের যে রেখাটা দিয়ে দিয়েছে প্রশ্নে সেটা হচ্ছে স্যার 4x প্লাস 7y মাইনাস 12 ইজিক্যাল টু 0, এই একটা রেখা দিয়ে দিয়েছে। বলতেছে এই রেখাটা একটা বর্গের কর্ণ নির্দেশ করতেছে। আমি এই কর্ণ দিচ্ছি, তোমরা এই কর্ণ দাও, ইটস নট ফ্যাক্ট। ওকে, তো এখন বলতেছে এবং বর্গের একটা শীর্ষ 3,2 বিন্দুতে অবস্থিত। বর্গের একটি শীর্ষ 3,2 বিন্দুতে অবস্থিত। আচ্ছা, এই বিন্দুটি দিয়ে অতিক্রমকারী বর্গের বাহু দুটির সমীকরণ নির্ণয় করো। স্যার একটা বিন্দু দিয়ে দিয়েছে, এখন আমি জানি অনেকে আমাকে বলতে পারে স্যার বিন্দুটাতে এটাও হইতে পারে এটাও হইতে পারে। এটা খুবই ভালো একটা কোশ্চেন হতে পারে, তোমরা ক্লাসে আমাকে করাইতে গেলে এই কোশ্চেনটা করতে যে স্যার বিন্দুটা আপনি বুঝলেন কিভাবে, এইটা অথবা এইটা। খুব চমৎকার একটা কোশ্চেন হতে পারতো। বাট একটা কথা ভাইয়া, আমার বিন্দু যদি এটাই হয়, ঠিক আছে, ধরে নেই আমার বিন্দুটা হচ্ছে এইটা, মানে আমি যদি বলি এইটা হচ্ছে বিন্দু। এখন আমাদের প্রশ্নে যদি এটাকে আমি বিন্দু নেই, কোনো সমস্যা নেই, কিন্তু আমার এখানে দেখতে ভালো লাগবে না, তাই আমি এখানে বিন্দু নিয়ে কাজ করব। কিন্তু তোমরা যদি বলো যে স্যার আমি বিন্দুটা এখানে ধরলে কি কোনো প্রবলেম আছে, কোনো সমস্যা নেই, কারণ তোমাকে আমি যে দুইটা বাহু সন্নিহিত নির্ণয় করতে বলতেছি, সেই দুইটা বাহু কিন্তু ওই বিন্দু দিয়ে যাচ্ছে। ওকে, তো যে কোনো দুইটা বাহু আমাদেরকে নির্ণয় করতে বলছে, যে ওই শীর্ষ দিয়ে যায় এমন দুইটা বাহু, তার মানে এই শীর্ষ দিয়ে যাচ্ছে এই বাহু আর এই বাহুর সমীকরণ বের করতে বলছে। এখন যদি আমি এটা ধরতাম তাহলে এটা আর এটা হইতো, যখন আমি এটা বলতাম তখন এটা আর এটা হইতো, একই কথা, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে যে এখন তাহলে চলো আমরা যাই অঙ্ক সমাধানে যাই। তাহলে ক্লিয়ার করে দিলাম যে স্যার আমি এখানে কেন ধরছি, দেখতে সুন্দর লাগতেছে, বাট যদি এখানেও ধরি কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন বর্গ এটা যেভাবে থাকে আমরা সবাই জানি যে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, সবাই জানি এই কোণটা 90 ডিগ্রি। যদি এই কোণটা 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে অবশ্যই এইটুকু কত স্যার 45 ডিগ্রি, এইটুকু কত স্যার 45 ডিগ্রি। ওকে, আমি মুছে দিচ্ছি, এখানে হিজিবিজি হয়ে যাবে। তো এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটাও 45 ডিগ্রি। তাহলে আমি যদি এখন তোমাদেরকে বলি যে এই রেখা জানা আছে তোমাদের, এই বিন্দুটা জানা আছে তোমাদের, এখন এই বিন্দু দিয়ে যায় এরূপ রেখার সমীকরণ এটা, সে আবার কি করতেছে, এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। একই কথা, ও এই বিন্দু দিয়ে যায় রেখা, সে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। রেখা কিন্তু আমাদের প্রায় সেম সেম আসবে, কিন্তু বিষয় হচ্ছে যে সমান সমান কোণ উৎপন্ন করতেছে এই রেখাটা এর সাথে এবং এর সাথে সমান সমান কোণ, বা এর সাথে সমান সমান কোণ। সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে বলছি সমান সমান কোণ উৎপন্ন করলে, গত ক্লাসে 10 নম্বর অঙ্কে পড়াইছি যে আমাদের tan থিটার মান কিন্তু +-1 চলে আসবে। তার মানে আমরা একবার +1 নিয়ে কাজ করব, একবার -1 এর ব্যাপারটা নিয়ে কাজ করব। ওকে, তো তোমরা এখানে সেভাবে করলেও করতে পারো। আর যদি বলো স্যার এই অঙ্ক যেভাবে আমরা শিখছি সেই প্যাটার্নে করতে চাচ্ছি, সেটা খুবই ভালো হবে। যে আমরা 45 ডিগ্রি কোণকে ব্যবহার করে আমরা কি পাবো, আমাদের একটা সমীকরণ পাবো। এই সমীকরণের ঢাল আমরা জানি, সেই ঢালগুলোকে ব্যবহার করে আমরা কাজ করব। ওকে, তো এখন তাহলে স্যার এখানে আপনাদের কাজ কি দেয়া আছে, দিয়ে আপনার সমীকরণটা তুলবেন। সেম লাইক বিফোর, 4x + 7y - 12 = 0। এটা এক নং এর ঢাল, এই ঢাল কত, m1 নামকরণ করব, -x এর সহগ, তার মানে 4/7। এবার 3,2 বিন্দু দিয়ে যায় এরূপ রেখার সমীকরণ, বাংলা কথাগুলো আর লিখতেছি না, y - 2 = m * x - 3। মানটা ভালো করে চেক করি, ঠিক আছে 3,2। ওকে, তো এখানে আমাদের m না বলে আমরা m2 বলবো, এটা 2 নং। এখন এটা এবং এটা এদের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি, প্রশ্নে বলে নাই, আমরা বুঝে নিয়েছি কেন, কারণ বর্গ সব সময় 90 ডিগ্রি করে থাকে প্রত্যেকটা বাহু, তাহলে কর্ণ তাদেরকে 45 অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে, যেহেতু সমানভাবে কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে, সেই অর্থে আমরা জেনে গেছি 45 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে কথাগুলো বলে আগের মতো tan 45 ডিগ্রি = +-m1 - m2 / 1 + m1 m2। তো স্যার এখন এটার মান ক্যালকুলেশন করে আপনারা অঙ্ক সলভ করে ফেলবেন, সেম লাইক বিফোর। ওকে, তো কনসেপ্টটা কিন্তু আগেরই ছিল, জাস্ট একটু চেঞ্জ করতে, কথা বলাটা বা প্রেজেন্টেশনটা তোমাদের সামনে তুলে ধরার প্রক্রিয়াটাকে চেঞ্জ করে দিয়েছে, এটাই হচ্ছে বিষয়, আর কিছু না। তো কোশ্চেন আসলে এই ধরনেরই আসবে, মানে আমাদের পরীক্ষা হলে আমরা যেটা আসলে করে আসতেছি বা সরাসরি করতেছি, এই ধরনের অঙ্কগুলো হয়তো এমসিকিউ বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে পাবেন, বাট
সৃজনশীলে যেটা পাবেন সেটাতে এই ধরনের কথা কনসেপ্ট ঘুরে চিত্র দিবে দিয়ে আপনাদেরকে কোশ্চেনটা করবে। সো এভাবে বুঝে বুঝে করার প্রয়োজন আছে, বুঝবা, করবা, শিখবা। সৃজনশীল যত বেশি ঘাইটা ঘাইটা প্র্যাকটিস করবা তত নলেজ বিকশিত হবে। শুধু বইয়ের অঙ্ক শেষ করে বসে থাকলে হবে না যে বাহ আমি তো সব পারি, এটা ভুল। আপনাকে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। তো আমি হয়তো সময় পাচ্ছি না, আমি টেস্টের পরে বেসিক্যালি সৃজনশীল প্র্যাকটিস করাই। তো তার আগে আপনারা কলেজে পরীক্ষা দিবেন, নানান জায়গায় ফেস করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের দায়িত্ব হচ্ছে একটু নিজেদের চেষ্টা করা। নিজেরা চেষ্টা না করলে বেসিক্যালি যেটা দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে ফ্রাস্ট্রেশন চলে আসে যে আরে আমি বইয়ের অঙ্ক পারতেছি কিন্তু সৃজনশীল পারতেছি না কেন। সৃজনশীল তোমাকে করতে হবে, নিজে নিজে ট্রাই করতে হবে, থিংকিং লেভেলটা ডিপে নিতে হবে। এটা এসএসসি না এইচএসসি কোশ্চেন প্যাটার্ন গুলো খুব একটা সন্তোষজনক হবে না, স্বাভাবিক, এটা কঠিনই হবে। তো কঠিন হবে কোত্থেকে? তোমার বই থেকে, তোমার কনসেপ্ট থেকে। তুমি তোমার কনসেপ্টকে দাও, 100% না পারো 80% দাও, তোমার তো এ প্লাস আসতেছে। ওকে। আর বোর্ডের ব্যাপার আলাদা, সেখানে কখনোই এমন কোশ্চেন করবে না যেটা আমাদের খুব ভালো কলেজের স্টুডেন্টরা পারবে অন্যরা পারবে না, সেটা এভারেজ কোশ্চেন হবে, সেটা পরে। বাট কলেজকে ফেস করার জন্য অবশ্যই তোমাকে যথেষ্ট স্ট্রং প্রিপারেশনে থাকতে হবে, থিংকিং গুলো অনেক হাই লেভেলে আসতে হবে। ওকে। তো আমরা এখন চলে যাব 11-র 6 নাম্বার অঙ্কে। এই অঙ্কটা আরেকটা মজার অঙ্ক, চিত্র দিয়েই বলতে হবে। 1,2, 4,4, 2,8 বিন্দুগুলো একটা ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু। ওকে ফাইন, একটা ত্রিভুজ অঙ্কন করি। আমি পুরো অঙ্ক এখন আর করব না, বলেই দিয়েছি। ধরে নিচ্ছি এটা 1,2, ধরে নিচ্ছি এটা 4,4, ধরে নিচ্ছি এটা 2,8। এটাকে তোমরা নাম দিলা এ, এটাকে নাম দিলা বি, এটাকে নাম দিলা সি। ও সরি, এটা তো এইখানে না, দুঃখিত, মধ্যবিন্দু দিছে। মধ্যবিন্দু হইলে এটা একটা মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের 1,2, এটা হচ্ছে আমাদের 4,4, এটা হচ্ছে আমাদের 2,8। তাহলে এই হচ্ছে একটা ত্রিভুজের মধ্যবিন্দুগুলো। তো সবাই একটা বিষয় একটু খেয়াল করো, তোমাদের কাছে মধ্যবিন্দুগুলো দিয়ে বলতেছি কি যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এ বি সি এর এ বি বি সি এবং সি এ এই বাহুগুলো নির্ণয় করতে। এখন স্যার আরেকটা ব্যাপার যেটা সেটা একটু শেয়ার করি। ধরেন এটার নাম দিলাম আমরা কি ডি, এটার নাম ই, এটার নাম এফ। ওকে। এখন আপনারা একটু ভালো করে খেয়াল করেন, আপনাদেরকে সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। আপনারা সমীকরণ নির্ণয়ের অনেক প্রসেস জানেন, একটা বিন্দু দিয়ে যায়, দুইটা বিন্দু দিয়ে যায়, নানান প্রসেস জানেন। এখানে ওই প্রসেসগুলোর একটা বিন্দু দিয়ে যায় করতে পারবা, কিন্তু এক অজানা রাশি থেকে যাবে। দুইটা বিন্দু তো দেওয়াই নেই, কিভাবে করবা? সমান্তরাল রেখা দিয়ে করতে গেলেও কিন্তু এটা সমান্তরালে কিন্তু আসতেছে না। কিন্তু এই যে একটু এইদিকে তাকাও, এটা কিন্তু এটা সমান্তরাল। তার মানেটা কি? যে স্যার আমরা যদি ডিএফ এর সমান্তরাল এবি বাহু বের করি, তাহলে সেই এবি বাহুতে কি একটা অজানা রাশি থাকবে, আমরা সবাই জানি। সেই অজানা রাশিটা বের করার জন্য 1,2 দিয়ে পাস করব। পাস করলে কি হয়ে যাবে? আমাদের মোটামুটি আমরা এবি রেখাটা পেয়ে যাচ্ছি। একই রকম ভাবে আমরা ইএফ এর সমান্তরাল বিসি রেখা বের করব, সেখানে একটা অজানা রাশি থাকবে, সেটা আমি ডি বিন্দু দিয়ে পাস করলে কিন্তু এই রেখার অজানা রাশিটা পেয়ে যাচ্ছি। একই রকম ভাবে আমি এসি জানতে হলে আমার ইডি এর সমান্তরাল করে আমরা অঙ্ক সলভ করতে পারবো। তো আশা করি তোমরা সমান্তরালের কনসেপ্টটা বুঝতে পারছো এবং ইনশাআল্লাহ অঙ্কটা সমাধান করতে পারবা। ওকে। এখন স্যার এটাকে দুই ভাবে করতে পারো। এক হলো আমি সমান্তরাল বলছি দা মোস্ট ইজিয়েস্ট প্রসেস। আরেকটা প্রসেস কি? আমি বলছি সব সময় আমাদের ব্যাকআপ প্রসেস মাথায় থাকতে হবে, আর কোনো ভাবে যায় কিনা। আচ্ছা, আরেকটা প্রসেস যেটা যায় সেটা হচ্ছে এই রেখার তো ঢাল তোমরা বের করতে পারবা। বা ধরো আমি ইএফ রেখার আমি একটা পার্ট দেখা দিচ্ছি, ইএফ রেখার ঢাল কি? কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে ধরো m1 ইজ ইকুয়াল টু, এখানে বিষয়টা কি আসতেছে যে স্যার আমাদের 2 আর 8 এর মাইনাস করলে ধরো -6 কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই 2 - 1 মানে 1, দ্যাট ইজ m1 আসছে আমাদের কত? -6। ওকে। তো এইটার যে m1 ঢাল, এরা যেহেতু পরস্পর সমান্তরাল, তাহলে এটা ঢালও সেম। তাহলে ঢাল যদি সেম হয়, তাহলে একটা বিন্দু দিয়ে যে এরূপ সরলরেখা সমীকরণ কি স্যার? y - 4 m1 ধরো x - 4। তাহলে m1 তোমরা এখান থেকে জেনে গেলা, তার মানে এখানে বসাইলা, তোমাদের অঙ্ক হয়ে গেল।
সো মূল কথা যেটা সেটা হচ্ছে একটা বিন্দু দিয়ে যদি কনসেপ্টটা দিয়ে অঙ্ক সলভ করতে চাও তোমার ঢাল জানা লাগবে। ঢাল তো এটা সমান্তরাল, এটা তাহলে আমরা তো জানি সমান্তরালের ঢাল সেম হয়। সো এটা ঢাল জানা মানে এটা সেম, একই এটা ঢাল জানা মানে এটা সেম, একই এটা ঢাল জানা মানে এটা। তাহলে আশা করি আমি দুইটা প্রসেস নিয়ে কথা বলছি, তোমরা দুইটা প্রসেসই পারবা, যেটা দিয়ে ইচ্ছা প্র্যাকটিস করবা, কিন্তু আমি বলবো মাথায় রাখতে হবে সব। ওকে, অঙ্ক পরীক্ষার হলে যেটা দিয়ে করো সমস্যা নেই। তো আমরা সফলভাবে 11 শেষ, আমরা চলে যাব নেক্সট। আমাদের নেক্সট কি আছে দেখি, নেক্সট জানা যাবে। ওকে, পেয়েছি। দেখো 12 আমি অনেক আগেই শেষ করেছি, সো আমরা 13 তে চলে যাব। 12 তো আগেই শেষ করেছি, তিনটি রেখা সমবিন্দু হলে সেটা তোমরা জানো কিভাবে সলভ করতে হবে। 13 তে একটু দেখো, 13 তে বলতেছে যে 4x 2y 7 0 সরল রেখার উপর এমন একটি বিন্দু নির্ণয় করো। মানে একটা রেখার উপর একটা বিন্দু ধরে নিচ্ছি, এটা একটা রেখা, আমাদের প্রশ্নে বলে দিয়েছে 4x 2y 7 0 এই রেখার ধরে নিচ্ছি কোন একটা বিন্দু, এটা আমি জানি না তার নাম কি, ধরে নিলাম সে আলফা বিটা। এই রেখার উপর একটা বিন্দু নাম দিলাম আলফা বিটা বা x1 y1 যেটাই নাম দাও। এমন একটি বিন্দু নির্ণয় করা, মানে এই বিন্দুটা আমাদেরকে বের করতে বলছে, যা 2,3 হতে, ধরে নিচ্ছি এটা 2,3 এবং -2,4 হতে সমুদ্রবর্তী। তার মানে এখান থেকে এটা যে ডিসটেন্স, এখান থেকে এটা যে ডিসটেন্স, দুইটা সমান। স্যার ইনফরমেশনগুলো একটু বোঝার চেষ্টা করেন। একটা রেখার উপর একটা বিন্দু বের করতে বলছে, জানি না বিন্দুটার নাম কি, ধরে নিলাম আলফা বিটা। এখন এই আলফা বিটা এই বিন্দু থেকে যতটা দূরে আছে, এই বিন্দু থেকে ততটা দূরে আছে। তার মানে একটা শর্ত দিচ্ছে যে এই দূরত্ব আর এই দূরত্ব সমান। অঙ্ক তো এখানে ইজি করে দিল। ওকে, তো চলেন অঙ্কটা বুঝে বুঝে করব। কোশ্চেনটা হচ্ছে 13 একটাই করব। 13 তে তিনটা অঙ্ক আছে, আমার মনে হয় না তিনটা নিয়ে করার দরকার, একটা করলেই বুঝতে পারবা। যেটা ইম্পর্টেন্ট সেটাই করি। দেয়া আছে দিয়ে আমরা তুলবো। দেয়া আছে কি স্যার 4x 2y 7 0, এটা 1 নং। এখানে আমাদের ঢাল নিয়ে কোনো কথা নাই, ঢালের প্রয়োজনও নাই, যেহেতু দূরত্বের বিষয়টা আসছে। তো ধরি 1 নং রেখার উপরস্থ একটি বিন্দু আলফা কমা বিটা, অর্থাৎ 1 নং আলফা বিটা বিন্দু দিয়ে যায়। মানে 1 নং যখন যাচ্ছিল তখন সে আলফা বিটা বিন্দুর উপর দিয়ে গেছে, কারণ ও যদি ওর উপরস্থ বিন্দু হয় তাহলে তো এই বিন্দু দিয়ে অবশ্যই সে গেছে। তো যদি যায় তাহলে 1 নং কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 4 আলফা 2 বিটা 7 0। এটাকে আমরা 2 নং দিলাম। আচ্ছা 2 নং দরকার নেই, এখান থেকে একটা কাজ করি। 4 আলফা 2 বিটা 7 বা আলফা 2 বিটা 7/4, এটাকে আমরা 2 নং দিয়ে দিই। এখন স্যার প্রশ্নে একটা কথা বলছে যে এই আলফা বিটা 2, -3 হতে যেই দূরত্বে আছে, একই রকম ভাবে -2, 4 থেকে সেম দূরত্ব আছে। তাহলে 2, 3 হতে আলফা বিটা বিন্দুর দূরত্ব সেটা কি হবে স্যার? আলফা -2 হোল স্কয়ার প্লাস বিটা -3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের দূরত্ব। ওকে, এটার আসবে কি √। আবার -2, 4 হতে আলফা বিটা বিন্দুর দূরত্ব কি হবে স্যার? আলফা +2 হোল স্কয়ার প্লাস বিটা -4 হোল স্কয়ার। এখন শর্ত মতে কি যে এই দূরত্ব আর এই দূরত্ব সমান, তার মানে আমরা কি বলতে পারি? শর্ত মতে √আলফা -2 হোল স্কয়ার প্লাস বিটা -3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা +2 হোল স্কয়ার প্লাস বিটা -4 হোল স্কয়ার। বর্গ করে দিব, স্কয়ার চলে যাবে, রুট চলে যাবে। তাহলে আলফা -2
হোল স্কয়ার বিটা মাইনাস 3 হোল স্কয়ার আলফা প্লাস বিটা আলফা প্লাস 2 হোল স্কয়ার বিটা মাইনাস 4 হোল স্কয়ার। তো স্যার এখন আমরা কি করব? আমাদের তো কাজ হচ্ছে আলফা বিটা বের করতে বলছে। তো আমরা আলফা বিটা বের করার জন্য এটা একটু একটা সাইডে লিখে রাখি। আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 বিটা মাইনাস 7/4। ওকে ফাইন। তাহলে আমাদের এখন যে কাজ সেটা হচ্ছে যে আমরা যদি সূত্র ভাঙি তাহলে কি আসে? আলফা স্কয়ার মাইনাস 4 আলফা প্লাস 4 বিটা স্কয়ার মাইনাস 6 বিটা প্লাস 9 আলফা স্কয়ার প্লাস 4 আলফা প্লাস 4 বিটা স্কয়ার মাইনাস 8 বিটা প্লাস 16। সবাইকে এক পাশে নিয়ে আসি। আলফা আলফা চলে যাবে, বিটা বিটা কাটা চলে যাবে। 4 আলফা হয়ে যাচ্ছে মাইনাস 8 আলফা, 8 বিটা এই পাশে চলে আসলে প্লাস 2 বিটা, 4 আর 9 হচ্ছে 13 আর এখানে হচ্ছে 20। তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমাদের 8 আলফা কিন্তু ছিল 2 বিটা মাইনাস 7/4 প্লাস 2 বিটা মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 বা একটু ওকে আমরা যখন কথা বলতেছিল। আচ্ছা, তো এখানে আমরা কাটাকাটি করলে -2 দ্যাট ইজ -4 বিটা প্লাস 14 প্লাস 2 বিটা মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 বা আমাদের থাকতেছে -2 বিটা এখানে প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 অতএব বিটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 7/2। বিটার মান আমরা পাইলাম 7/2। দেখি চেক করে আসলে ঠিক আছে কিনা। ওকে, বিটার মান পারফেক্ট 7/2। এখন এই 7/2 এখানে বসাইলে তোমরা অলরেডি বুঝতেই পারতেছো 2 টু কাটা 7 - 7 আলফার মান 0। তার মানে আমাদের আমি মুখে মুখে করে ফেললাম অতএব আলফা ইজ বিটা ইজ ইকুয়াল টু 0,7/2 দ্যাট ইজ দ্য অ্যানসার। তো স্যার কিভাবে করলাম আশা করি বুঝতে পারছেন যে একটা রেখার উপর একটা বিন্দু অবস্থিত, ধরে নিচ্ছি বিন্দুটা আলফা বিটা। এবার এই বিন্দু থেকে দুটো বিন্দু দেয়া ছিল, এদের দূরত্ব সমান ছিল, শর্ত মতই সমান করে কনসেপ্টটা করলাম। এখানে একটা কাজ আগে করে নিছি, সেটা কি যে যেহেতু এই বিন্দুটা উপর দিয়ে রেখাটা যাচ্ছে, তাহলে বিন্দুর উপর দিয়ে যখন রেখাটা যাচ্ছে তখন রেখার চেহারাটা কেমন হবে? ওই বিন্দুর মতো হয়ে যাবে। তাই আমি সেরকম বানায় নিছি, আলফা বিটাতে কনভার্ট করে নিছি রেখাটাকে। নিয়ে আমি সেখান থেকে আলফা অথবা বিটা যে কোনো একজনকে সাইড করে নেব, তাহলে আমাদের অঙ্কটা ইজি হবে। ওকে, তো 13 2 নাম্বার অঙ্ক সেম প্যাটার্ন, করার কোনো প্রশ্নই আসে না। 13 3 নাম্বার নিয়ে একটু কথা বলবো শুধু। 13 2 একই অঙ্ক, 13 3 নিয়ে কথা বলবো। 13 3 একই অঙ্ক, একটু কাহিনী করছে। বলতেছে 1, -2 বিন্দুগামী একটি সরল রেখা ঢাল দেওয়া আছে, স্যার m দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, রেখাটা কি পাওয়া যাবে না? এতক্ষণ যেটা 13 1 এ রেখা অলরেডি দিয়ে দিয়েছিল, 13 2 এ রেখা অলরেডি দিয়ে দিয়েছিল, 13 3 এ এসে রেখাটা না দিয়ে রেখা বের করার ডাটা দিছে। তার মানে অঙ্ক 3-4টা লাইন বাড়ায়া দিছে। তার মানে কি ব্যাপারটা আমি যেটুকু থেকে পারবা সেখান পর্যন্ত নিয়ে যাই, পারবা তো আসলে সম্পূর্ণটাই। 13 3 কি যে স্যার 1, -2 বিন্দু দিয়ে যায় এবং 5/12 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ হলো। তো একটা বিন্দু দিয়ে যায়, তোমরা সবাই জানো y - y1 that is y + 2 is equal to m মানে এখানে 5/12 into x - x1 that is এটা। আমাদের এখানে 12 গুণ হয়ে গেলে 12y + 24 5x - 5 বা 5x - 12y - 29 is equal to 0। এটাই হচ্ছে আমাদের রেখা, যেটা প্রশ্নে দেয়া ছিল 1 আর 2 এ। তাহলে এই যে এটা 1 নং রেখা। এখন প্রশ্নে বলছে যে এত রেখার উপর অবস্থিত, রেখার উপর -2, বিন্দু হতে 13 একক দূরে। তার মানে ধরে না এই হলো আমাদের এই রেখাটা।
চিত্রে যদি দেখাই, মনে করো সাপোজ এটা হলো আমাদের রেখাটা। এখন এই রেখার উপর অবস্থিত একটা বিন্দু বের করতে হবে। ধরে নাও সে কি আলফা বিটা, তাহলে আগের মতো এটা আলফা বিটা বিন্দু দিতে, তাহলে হবে 5 আলফা মাইনাস 12 বিটা মাইনাস 29 0। 2 নং সমীকরণ। এখন এই আলফা বিটা কত বিন্দু থেকে? স্যার 1,2 বিন্দু থেকে। এইটা থেকে এটা দূরত্ব অলরেডি প্রশ্ন দিয়ে দিয়েছে, বলতেছে 13 একক দূরে অবস্থিত। তাহলে 3.1 দেখো একটু মিক্স করে দিয়েছে এখানে। তাহলে আমরা অঙ্কটা কিভাবে সলভ করব অলরেডি বুঝতে পারছি। আমরা ফার্স্টে কি রেখাটার এই বিন্দু দিয়ে পাস করব, আলফা বিটা কনভার্ট করে আলফাকে একটা পাশে রেখে বাকি সব অপর পাশে নিয়ে যাব, 2 নং দিব সেটা। তারপর আমরা কি বলবো যে 1,2 হতে আলফা বিটা বিন্দুর দূরত্ব, একটা দূরত্ব বের করব, সেটা কি হবে স্যার আলফা মাইনাস 1 হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস 2 হোল স্কয়ার। এটাকে রুট করব, এই রুটের অ্যানসার শর্তমতে ইজ ইকুয়াল টু কত? 13 বর্গ করে দিব, আলফার জায়গায় আলফার মানটা বসাবো, অঙ্ক সলভ, বিটা পাবো, বিটাটা আলফা মানে বসালে হয়ে যাবে। ওকে, তো আশা করি 11 1 2 3 ক্লিয়ার। চলে যাব আমরা 14 তে। নাম্বার 14 দুইটা অঙ্ক আছে, নাম্বার 15 আরো সহজ। 14 15 সিম্পল ম্যাথ, বাট আমি জানি তোমাদের অনেকে এই অঙ্কগুলো হয়তো কেউ ট্রাই করতে গিয়ে পারো নাই বা পড়েই কঠিন লাগতেছে, বাট আসলে অঙ্কগুলো আগের গুলো চেয়ে সহজ। ওকে, তো চলো আমরা একটু দেখি 14 নাম্বার অঙ্কে কি আছে। 14 1 সেটা নাই, 1 করব না 2 করব সেটা প্রশ্ন পড়ে বুঝবো। আচ্ছা 1ই করব, কারণ 1 ঢাকা বোর্ডে আসছে। তো একটি ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু যথাক্রমে দেয়া আছে। একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে। ওকে ফাইন, চিত্র সমবাহু হইতে পারে, সমবাহু নাও হইতে পারে। আমি একে ফেলে সবসময় সমবাহু হয়ে যায়, ঠিক আছে? সমবাহু দিব না, পরে কনফিউশনে তৈরি চলে যাবে তোমরা। ওকে, সমবাহু দিলাম না। তো এখন আমাদেরকে বলতেছে যে একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু যথাক্রমে একটা 6,1। ওকে, ধরে নিচ্ছি এটা হচ্ছে 6,1। তারপর আরেকটা হচ্ছে 1,6। ওকে ফাইন। কোশ্চেনটা বলতেছে এর লম্ব বিন্দু। লম্ব বিন্দু আমরা সবাই জানি, আমরা যখন লম্ব টানি, লম্বটা যেখানে ছেদ হয় এখান থেকেও টানতে পারবা, কোনো সমস্যা নেই। এই লম্ব বিন্দুটা আমাদেরকে কত দিচ্ছে? এখানে এই লম্ব বিন্দুটা আমাদেরকে দিয়েছে, ঢেকে গেল। ওকে, লম্ব বিন্দুটা হচ্ছে 3,2। ওকে ফাইন, এটা হচ্ছে 3,2 আর এটাকে আমরা পি দ্বারা নামকরণ করলাম। তো স্যার একটু বুঝার চেষ্টা করেন, এটাকে একটা দাগ দিয়ে দেই, এটাকে একটা দাগ দিয়ে দেই। ওকে ফাইন, লম্ব বিন্দু জানি, দুইটা শীর্ষবিন্দু জানি। আচ্ছা কি চাইছে এখনো পড়িনি। তো আমাদেরকে বলতেছে যে অবশিষ্ট শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা, দ্যাট ইজ এটার কথা বলতেছে। ধরে নিচ্ছি এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি? স্যার আলফা বিটা, নামকরণ করলাম সি। তো এখন তোমরা দেখো, একটু চিন্তা করতে হবে, আসলে কঠিন কিছু না এখানে। লম্ব বিন্দু দিছে, এটা ব্যাপার না। দুইটা শীর্ষবিন্দু দিছে, একটা শীর্ষবিন্দু চাইছে। একটা শীর্ষবিন্দু বের করার অঙ্ক তো অনেকগুলোই আমরা করছি, 3.1 এ করছি, 2 তে করছি, এখন আইসা আবার 3.6 এ পাইলাম। কিন্তু এখানে কোন স্টাইলে সলভ করব, কোনটা ইজি হবে আমাদের জন্য, সেটাকে যদি একটু চিন্তা করি। যেহেতু আমাদের লম্ব বিন্দু দেওয়া আছে, তো স্যার এই রেখাটা মানে এই যে এপি রেখাটা, মনে করো এপি এটাকে ডি পর্যন্ত বাড়াও, বি এটাকে এফ পর্যন্ত বাড়াও, সাপোজ নামকরণ করলাম। তাহলে এপি রেখা বলা আর এডি রেখা বলা একই কথা, কারণ এই রেখাটা সেমই আসবে। তাহলে এপি বা এডি রেখাটা কি? এই বিসি রেখার উপর লম্ব। তাহলে এপি এর কিন্তু ঢাল আমরা বের করতে পারবো, বিসি এর ঢাল আমরা বের করতে পারবো। সেখানে একজনেরটা জানা থাকবে, অপরজনেরটা বের হয়ে যাবে। তো আমি একটা পার্ট করি, তাহলে অপর পার্টটা তোমরা সলভ করতে পারবে। একটা পার্ট করি বা দুইটাই করব, সংক্ষেপে করব। তো আমরা এখানে লেখাটা এভাবে লিখতে পারি যে, ধরি না এখানে তোমরা চিত্র যদি দিয়ে থাকো, মানে প্রশ্ন যদি চিত্রটা দাও, তাহলে আমি চিত্রের স্টাইলে কথা বলতেছি। ওকে, আর চিত্র না দিলে তোমরা নামকরণ করে দিবা, এ এটা, বি এটা, সি এটা, ডি এটা, এভাবে নামকরণ করে দিতে হবে। বাট চিত্র দিলে অঙ্কটা ইজিলি বলতে পারবা। এখানে এপি লম্ব কি? বিসি। এপি লম্ব যদি বিসি হয়, তাহলে m1 ইনটু m2 ইজ ইকুয়াল টু আমরা জানি কি? -1।
এখন m1 কত? m1 হচ্ছে আমাদের ধরো এপি এরটা বলতেছি কোটিদ্বয়ের অন্তর 2 - 1 that is 1, 3 - 6, তাহলে 1 divided by -3, ওকে, ইনটু m2 is equal to -1, বা আমাদের m2 is equal to 3 পেয়ে গেলাম। ওকে, সো আমি m2 জেনে গেলাম। এখন m2 টা কত? m2 কিন্তু আসলে এই রেখাটার ঢাল, তাহলে এই রেখার ঢাল কি হবে? সেম একই কোটিদ্বয়ের অন্তর, তার মানে কি বিটা -6 ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর আলফা -1 ইজ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমি একটা কাজ করব, সেটা কি, যে কোনো একজনের রূপান্তর করে নিয়ে যাব। 3 আলফা -3 ইজ ইকুয়াল টু বিটা -6, বা আলফা ইজ ইকুয়াল টু 3 এর পাশে গেলে বিটা -3 ডিভাইডেড বাই 3, একটা পজিশনে চলে আসলাম। এটাকে আমরা 1 নং দিব। এবার আবার দেখো এই যে বিএফ বা বিপি সে কি, এই যে এসি এর উপর লম্ব, সো একই রকম ভাবে বলবো বিপি লম্ব এসি, সেম প্যাটার্নে আসবে। আলফার মান যেহেতু জানি, তখন আলফার জায়গায় আমরা মানটা বসালে বিটা পেয়ে যাব, আর বিটার মানটা এখানে বসালে আমরা আলফা পেয়ে যাব। এইভাবে আমরা অঙ্কটাকে সলভ করব। তো আমি আবারও বলি, এখানে আমাদের অঙ্ক করার প্যাটার্নটা হচ্ছে, যেহেতু দুইটা শিশুবিন্দু দিয়েছে, অঙ্ক অনেক ইজি করে ফেলছে। এটা ঢাল আমরা জানি, এটা ঢাল আমরা বের করব। দুইজন যেহেতু লম্ব, ঢাল দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু -1 কনসেপ্ট ব্যবহার করব। এটা ঢাল আমরা জানি, এটা ঢাল আমরা বের করব। যেহেতু দুইজন পরস্পরের সাথে লম্ব, কারণ এটা তো লম্ব বিন্দু লম্ব, তাহলে আমরা সেম একই ঢাল দ্বয়ের গুণফল m2 m3 into m4, তখন আবার নতুন দুটো নাম দিবা, m3 into m4 is equal to -1 কনসেপ্ট আগে নিয়ে যাবা। ওকে, তো আশা করি ইনশাআল্লাহ আমরা 14 1 এবং 2 দুইটাই সেম ম্যাথ, সো 14 তোমাদের শেষ। কেউ যদি না পারো আমাকে জানাবা। এবার আমরা 15 নম্বরে চলে যাই। 15 নম্বর অঙ্কতে টোটাল 3টা অঙ্ক আছে, সেম প্যাটার্নের। আই ডোন্ট নো কোনটা করাইলে কোনটা হবে। 1 নম্বর অঙ্কটাকে যদি একটু দেখি, নাম্বার 15 এবং দ্য লাস্ট 1 নাম্বার। দেখাও যে দুইটা রেখা দেয়া আছে। আচ্ছা ফাইন, রেখা দুটি পরস্পর লম্ব। ওমা, দুইটা রেখা পরস্পর লম্ব, এটা দেখানো তো সিম্পল। দুইজনের ডাল বের করব, গুণ করব, -1 পাইলে তারা লম্ব। এই পার্টটা আমাদের আমলে নেওয়ার দরকার নাই, এটা বাদ। পরের পার্টটা কি বলতেছে, রেখা দুটি কোন আয়তক্ষেত্রে দুটি সন্নিহিত বাহু ধরলে, এই জায়গাটা হচ্ছে মজা। কোন আয়তক্ষেত্র আঁকি, এটা একটা আয়তক্ষেত্র ধরে নিচ্ছি, এটা সন্নিহিত বাহু মানে একটা এটা আরেকটা এটা। তো কোন আয়তক্ষেত্রে সন্নিহিত বাহু, সো মনে করো তোমাদের মন মতো তোমরা যদি বলো যে ভাই এটা হচ্ছে 2x + y + 5 = 0, আর এটা হচ্ছে x - 2y - 3 = 0। ওকে ফাইন, এই হচ্ছে দুইটা রেখা, এরা লম্ব, মানে ঢাল গুণ করলে -1 আসবে, সেটা ফার্স্টে বের করতে বলছে, সমস্যা নেই। আর আয়ত মানে সন্নিহিত বাহু হলে লম্বই হবে। এখন আমাদের বলতেছে যে আয়তক্ষেত্র দুটি সন্নিহিত বাহু ধরলে এবং অপর বাহু দুটি, দ্যাট মিন্স কি, এটা আর আমি এটা ধরছি, তাহলে অপর বাহু হচ্ছে এইটা এবং এইটা, ছেদ করে 3,4 বিন্দুতে। বাহ, কিছুক্ষণ আগে আমরা মনে হয় 11 বা 13তে কোথাও এই টাইপের একটা অঙ্ক করছি। এই রেখাটা আর এই রেখাটা দেয়া আছে, এই রেখাটা আর এই রেখাটা বের করতে বলতেছে। আমার মনে হয় অলরেডি আমার মতো করে তোমরাও সলভ করার কনসেপ্ট ধরে ফেলছো। তারপরে আমি বলবো তোমরা পজ করে একটু চিন্তা করো যে হাউ টু সলভ। আমি চিত্র আঁকছি, কিছুটা ধারণা দিয়েও ফেলছি, তারপরে দেখো একটু পজ করে চিন্তা করবা, তারপরে আমার সমাধানটা দেখবা, ঠিক আছে? তো আমরা যদি এখন বলি, চলো শুরু করি আর কি, পজ করে তোমরা দেখবা। তো চলো আমি সমাধানটা বলি। এই রেখা আর এই রেখা কিন্তু পরস্পর সমান্তরাল, তাহলে এটার চেহারাটা কি হবে? স্যার 2x + y + k = 0। এখন কে জানি না, এই অজানা রাশি বের করব কিভাবে? এই যে 3,4 বিন্দু দিয়ে যাচ্ছে, বের হয়ে যাবে। আবার এই রেখাটা আর এই রেখা পরস্পর সমান্তরাল, বের করব কিভাবে? স্যার সেম একই কনসেপ্ট, একই প্রসেস। তো আশা করি বুঝে ফেলছেন, আলোচনা করার কিছু নাই। আচ্ছা 2 নম্বর অঙ্কটা দেখি। এবিসিডি সামান্তরিকের, এবার বলছে 2 নাম্বার, এটা গেলে 1 নাম্বার। 2 নম্বরে বলছে এবিসিডি সামান্তরিক। আচ্ছা ঠিক আছে, সামান্তরিক। এবিসিডি সামান্তরিকের এবি, ধরো এটা নাম এ বি সি ডি,
এ বি এবং বিসি দেওয়া আছে দুইটা বাহু 2x plus y minus 8 2x plus y minus 8 is equal to 0 তারপরে বলতেছে x minus y plus 2 x minus y plus 2 or 12 plus 2 okay is equal to 0 আচ্ছা দুইটা সমীকরণ দেয়া আছে ফাইন তারপরে বলতেছে যে এই যে a b এবং ac আচ্ছা d বিন্দুর স্থানাঙ্ক দিছে আচ্ছা ফাইন 2, -4 বাহ কাজ শেষ কিছুক্ষণ আগের মতো বলতেছে ad আর dc এর সমীকরণ নির্ণয় করো তোমরা জানো এইটা আর এটা পরস্পর সমান্তরাল তাহলে এটা সমীকরণটা কি হবে স্যার 2x y k 0 k বের করতে হলে এই বিন্দু দিয়ে পাস করে দিলে হয়ে যায় এটা আর এটা সমান্তরাল তাহলে x y k 0 ঘটনা আশা করি বুঝতে পারছেন তো আমাদের 15 2 আর 15 1 নেয়ার অ্যাবাউট সেম একজন আয়ত আরেকজন সমান্তরিক 15 3 নম্বরে চলে যাব সো যাওয়ার আগে চিত্রটা দেখে নাও মুছে ফেললাম থ্যাংক ইউ 15 যে কথাটা বলছে যে একটি সমান্তরিকের দুই বাহুর সমীকরণ দেয়া আছে ওকে ফাইন আগের মতো একটা সমান্তরিকের দুইটা বাহুর সমীকরণ দেয়া আছে তার মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম বাহু দুইটা আমাদের মন মতো করে আমরা লিখি x y 1 আর আরেকটা হচ্ছে 2x 3y 6 is equal to 0 এটা is equal to 0 ওকে গাইস এখন তোমাদেরকে যেটা করতে বলছে যে এর কর্ণদ্বয় পরস্পর 1, হাফ বিন্দুতে ছেদ করে আচ্ছা এই যে একটা কর্ণ এই যে একটা কর্ণ এই কর্ণদ্বয় পরস্পর 1, হাফ বিন্দুতে ছেদ করছে এই অঙ্কটারে বলা হয় একটা ট্রিকি অঙ্ক যদিও অঙ্ক সেম বাট এটা কিন্তু মাথা খাটানোর মতো তোমরা চিন্তা করো তোমাদের কাছে কিন্তু চাইছে এই সমীকরণ আর এই সমীকরণ এখন এটা মানে কি এটা হবে 2x 3y k 0 আর এটা হবে x y k 0 এখন এদেরকে একটা বিন্দু দিয়ে যেতে হবে তা না হলে k এর মান জানতে পারবো না এখন বিন্দু তো জানি না কিছুক্ষণ আগে বিন্দু খাওয়ায়া দিছে এখন আর খাওয়ায়া দেয় এখন দেখেন আমরা বিন্দু কিভাবে খাবো আপনারা এই রেখাটা জানেন এই রেখাটা জানেন যদি আমি রেড মার্কারটা নেই এই রেখাটা আমরা জানি এই রেখাটা আমরা জানি এদের ছেদবিন্দু কি বের করতে পারবো না অলরেডি এই চ্যাপ্টারের ফার্স্ট ফর্মুলা ছিল ছেদবিন্দু বের করা তার মানে ফার্স্ট ফর্মুলা লাস্টে আবার আনসার ছেদবিন্দু বের করব এই বিন্দুটা জানি এই বিন্দুটা জানি তোমরা তো সবাই জানো যে কর্ণদ্বয় সব সময় মধ্যবিন্দুতে ছেদ করে তাহলে আবার 3.2 বা 3.1 এর মতো মধ্যবিন্দুর কনসেপ্ট ব্যবহার করে কি এই বিন্দু বের করব তাহলে স্যার এই বিন্দু পেয়ে যাচ্ছি এটা দিয়ে একবার পাস করব এটা দিয়ে একবার পাস করব তাহলে আমি আবারো বলি দুইটা রেখা ছেদবিন্দু বের করব ছেদবিন্দু কর্ণ আর এটা মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করব মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করলে এই পাশেরটা পেয়ে যাব আর এটা পাওয়া মানেই তো আমার একবার রেখাটাই বিন্দু দিয়ে যাচ্ছে কে পেয়ে যাব একবার এটা যাচ্ছে কে পেয়ে যাব তো স্যার আশা করি কেউ আবার বলবেন না যে মধ্যবিন্দুর কনসেপ্ট জানি না মধ্যবিন্দু কেমনে বের করে কর্ণ থেকে তাহলে আপনারা 3.2 চ্যাপ্টারটাকে আবার একটু করে আসেন সেখানে আমি খুব ভালোভাবে শিখিয়েছি কিভাবে কর্ণ মানে মধ্যবিন্দু বের করতে হয় কর্ণের মধ্যবিন্দু দেয়া থাকলে দুই পাশে যে কোনো একটা অজানা থাকলে কিভাবে বের করতে হয় বা আমরা এটা যদি একটা রেখা হয় এই বিন্দুটা জানি 1, 2 এই বিন্দুটা জানি 4, 1 তাহলে এই বিন্দুটা আমি কিভাবে বের করব তো ধরে নিচ্ছি এটা x1, y1 তাহলে এই পাশের x1 এই পাশের 4 ডিভাইডেড বাই 2 হচ্ছে এই পাশের x এর জায়গায় যে আছে সে আবার এই পাশের y1 এই পাশের 1 ডিভাইডেড বাই 2 এই পাশের y এর জায়গায় যে আছে এভাবে আমরা কি করি x1 বের করে ফেলবো y1 বের করে ফেলবো তো এই জিনিসগুলো আমি আগে শিখেছি তাই আলোচনা করতেছি না তো আমাদের সফলভাবে 3.6 আমি রূপন্তী প্রকাশনীর যে বইটা সেই বই অনুযায়ী প্র্যাকটিস করাচ্ছিলাম সেই বইটা শেষ এবার তোমরা নেক্সট 3.7 বাকি আছে সরল রেখার সেটা আমরা আলোচনা সাপেক্ষে স্টার্ট করব বা ক্যালকুলাসে যেটা আছে সেটাতে চলে যাব ডিপেন্ডস আপ টু ইউ তো আজকে এই পর্যন্তই থাকুক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ 3.6 শেষ নোট করা শুরু টাটা বাই বাই